আজকে আমরা আসলাম মহাকালের বুড়িগঙ্গার তীরে অবস্থিত আহসান মঞ্জিলে। আপনারা যারা সময় পান না এবং অল্প খরচে ঢাকার মধ্যে ট্যুর দিতে চান, তাদের জন্য এটা সেরা সমাধান হতে পারে। আহসান মঞ্জিলে যেতে ঢাকার সদরঘাটগামী যে কোনো বাসে উঠে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কাছে নেমে যেতে হবে। সেখান থেকে পায়ে হেঁটে কিংবা 30 টাকা রিক্সা ভাড়ায় আহসান মঞ্জিল যেতে পারবেন, অথবা ঢাকার যে কোনো জায়গা থেকে গুলিস্তান পর্যন্ত এসে অথবা সিএনজি নিয়ে সদরঘাট হয়ে আহসান মঞ্জিল দেখতে যেতে পারেন। আমি এবং আমার স্ত্রী উত্তরা নিবাসী হওয়াতে আমরা সকালে ঘুম থেকে উঠে সুন্দর মতো বিআরটিসি বাসের দোতলায় উঠে ডেটিং করতে করতে আমরা চলে আসি গুলিস্তান থেকে রিক্সা নিতে হলো, কারণ বিআরটিসি বাস এটি মতিঝিল গন্তব্যে, সো আমাদেরকে গুলিস্তানে নামতেই হলো। সেখান থেকে রিক্সায় দরদাম করে আমরা 80 টাকা দিয়ে চলে আসি আপনার ভিক্টোরিয়া পার্ক হয়ে, রায় সাহেব বাজার হয়ে, ঢাকা ব্যাপটিস্ট চার্চ হয়ে, জগন্নাথ ইউনিভার্সিটি ওদিক হয়ে এবং ঢাকা কলেজিয়েট স্কুল সহ নানান পুরান ঢাকার নামি দামি প্রতিষ্ঠান পেরিয়ে আমরা চলে এলাম আপনাদের কাঙ্ক্ষিত সেই আহসান মঞ্জিলে। এটা সেই আহসান মঞ্জিলেরই গলি। আমরা এখনই সেখানে পৌঁছে যাব। আপনারা দেখছেন আমরা পুরান ঢাকার বিভিন্ন গলি পেরিয়ে যাচ্ছি এবং সেই আহসান মঞ্জিলের গম্বুজখানা দেখা যাচ্ছে। এটাকে রঙিন গোলাপি রূপ দেওয়া হয়েছে, যার কারণে এটাকে একসময় নওয়াব আব্দুল গনি এটাকে রংমহলও বলতেন। আমরা এখন খাজা আহসান মঞ্জিলের টিকিটটা কাটব। সেখানে বাংলাদেশিদের জন্য 40 টাকা করে, শিশুদের জন্য 2 টাকা করে, বিদেশের জন্য 500 টাকা করে এবং সার্ক সদস্যভুক্ত দেশগুলোর জন্য 300 টাকা করে টিকিটের দাম রাখা হয়েছে। টিকিট কেটে আমি এবং আমার স্ত্রী এখন ভিতরে ঢুকলাম। খাজা আব্দুল গনি 1859 সালে আহসান মঞ্জিলের সম্পত্তিতে একটি নতুন ভবন নির্মাণ করেন, যা গম্বুজ এবং স্তম্ভের সাথে ইউরোপীয় স্থাপত্যের অনুরূপ। এটিকে তিনি রংমহল বা রঙিন প্রাসাদ নামে অভিহিত করেছেন, কারণ তিনি প্রতি বছর সম্রাট হুমায়ুনের মতো ওনার মেজাজ অনুসারে এটির বিভিন্ন রং তিনি দিয়ে আঁকেন। 150 বছরের পুরনো আহসান মঞ্জিল শেখ এনায়েতুল্লাহ তৈরি প্রমোদ ভবনটি একসময় নবাবদের আবাসিক ভবন ও জমিদারদের সদর কাচারি হিসেবে চালু থাকলেও বর্তমানে এটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। 1859 সালে নওয়াব আব্দুল গনি এটির নির্মাণ কাজ শুরু করেন এবং 1872 সালে নির্মাণ কাজ শেষ করেন। প্রাণপ্রিয় পুত্র খাজা আহসানুল্লাহ নামে এর নামকরণ করা হয় আহসান মঞ্জিল। 1888 সালের 7 এপ্রিল প্রবল ভূমিকম্পের পুরো ভবনটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল। ক্ষতিগ্রস্ত আহসান মঞ্জিল পুনর্নির্মাণের সময় বর্তমান উঁচু গম্বুজটি সংযোজন করা হয়। ভারতীয় উপমহাদেশের পট পরিবর্তনকারী বিখ্যাত মুসলিম লীগ প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়েছিল এই গৌরবান্বিত আহসান মঞ্জিলে। আহসান মঞ্জিল 2টি অংশে বিভক্ত। প্রথম ভাগে মূল ভবন এবং অন্যটি অন্দরমহল, যা 2 তলা বিশিষ্ট। একসময় মূল ভবন ও অন্দরমহলের মাঝে সংযোগ সেতু থাকলেও বর্তমানে এটি অচল বেহাল দশায় পড়ে আছে। মূল ভবনের নিচতলায় 10টি রুম এবং উপরের তলায় 14টি রুম রয়েছে। নিচতলায় আমরা আপনাদেরকে যা দেখাবো সেটা হচ্ছে এই নিচতলার মধ্যে 19বিংশ শতাব্দীর সৈনিকদের বর্ম, নবাবদের ব্যবহৃত ধাতব
পিতল, সিরামিক এবং চীনামাটির তৈরি নানা ধরনের আসবাবপত্র, ফানুস, জগদান, ফলপাত্র, আতরদান, ব্রহ্মণাস্ত্র, শিরনাস্ত্র, দাঁতসহ হাতির মাথার কঙ্কাল, মুসলিম লীগ হল, বিলিয়ার্ড টেবিল, বক্স, ভল্টসহ দৈত্যকার আলমিরা ও সিন্দুক ইত্যাদি উল্লেখযোগ্য। আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি সরকারি ছুটির দিন। ঈদ উপলক্ষে আমরা ঢাকাবাসী স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারি, কারণ ঈদ এলেই সমস্ত নন ঢাকাইয়ারা ঢাকা ছেড়ে তারা তাদের বাড়িতে চলে যান এবং যার ফলে ঢাকা শহর তখন একটি জেলা শহরের মতো পরিণত হয়। তবুও ঢাকাবাসী কম আসেননি আজকের এই সরকারি ছুটির দিনেও। এখানে আপনারা দেওয়ালে বিভিন্ন আহসান মঞ্জিলের বিভিন্ন সময়কার ছবি দেখতে পাচ্ছেন এবং প্রতিটা দেয়ালে প্রতিটা স্থাপত্য সম্পর্কীয় প্রতিটা জিনিস এখানে যেগুলো প্রদর্শিত হয়েছে, প্রদর্শনের জন্য রাখা হয়েছে, সব কিছুর ইতিহাস এখানে তুলে ধরা হয়েছে। এখানে তুলে ধরা হয়েছে আহসান মঞ্জিল কীভাবে বাংলাদেশ সরকার অধিগ্রহণ করে সেসব বিষয়েও বিস্তারিত বর্ণনা। 1901 সালে খাজা আহসানউল্লাহর মৃত্যুর পরে আহসান মঞ্জিলের গৌরবময় অধ্যায়ের সমাপ্তি ঘটে। তার উত্তরসূরিরা পারিবারিক দ্বন্দ্বের কারণে আহসান মঞ্জিলের গৌরবকে ধরে রাখতে পারেননি। তারা প্রাসাদের বিভিন্ন অংশ ভাড়াটিয়াদের কাছে ভাড়া দেন। এর ফলে প্রাসাদটি বস্তিতে রূপান্তরিত হয়। 1952 সালে সরকার এই সম্পত্তিটি অধিগ্রহণ করে। 1985 সালে ঢাকা জাতীয় জাদুঘর এই প্রাসাদটি অধিগ্রহণ করে জাদুঘরে রূপান্তরিত করে। আহসান মঞ্জিলকে ঢাকা শহরের প্রথম ইট পাথরের তৈরি স্থাপত্য নিদর্শন হিসেবে মনে করা হয়। আর তৎকালীন নবাবদের হাতে এই ভবনেই সর্বপ্রথম বৈদ্যুতিক বাতি জ্বলে ওঠে। আপনারা দেখছেন সেই ডাইনিং টেবিল যেখানে আমন্ত্রিত অতিথিগণ, নবাবদের পরিবারের সদস্যবর্গ এবং ব্রিটিশ রাজের মেহমানরা এখানে এসে খাওয়া দাওয়া করতেন। আমরা চলে এলাম নিচতলার সেই গোল ঘরে, যেখানে বেশ কিছু দামি বিভিন্ন প্রাণীর প্রতিকৃতি, যেমন হরিণের মাথা, তারপরে বিভিন্ন ব্রহ্মাস্ত্র, তারপরে আপনারা দেখতে পাচ্ছেন একটা ব্রহ্মাস্ত্র শিরস্ত্রাণ, যেটা সে সময় যোদ্ধাগণ ব্যবহার করতেন। আপনারা এরকম আরও দুই একটা দেখার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাতির মাথার কঙ্কাল আছে। একদম আজ শত শত বছর এটি একদম অবিকল রয়েছে। এখানে আবার কিছু অলংকৃত পার্টিশন দেখতে পাচ্ছেন, যেগুলো কাঠের। আপনারা এগুলো হচ্ছে 19বিংশ শতাব্দীতে, এগুলোর উচ্চতা 210 সেন্টিমিটার করে। আমরা এতক্ষণে নিচতলা প্রায় প্রদক্ষিণ করে দোতলায় যাওয়ার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। যে দোতলায় যাওয়ার জন্য ওঠার জন্য যে লাল গালিচা আবৃত কাঠের সিঁড়িটি, সেটা বর্তমানে বন্ধ আছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা চেইন দিয়ে টানানো। কেউ পাশে দাঁড়িয়ে হয়তো ছবি তুলতে পারবে, কিন্তু তারা এখানে উঠতে পারবে না, এটা নিষিদ্ধ করে দেওয়া আছে। আমরা এখন প্রবেশ করতে যাচ্ছি আহসানউল্লাহ মেমোরিয়াল হসপিটালে, যেটা তৎকালীন ওইটা বলতে পারেন আপনারা অনেকটা প্রাথমিক চিকিৎসা প্রদানের মতো করে। এখানে বিভিন্ন আপনারা পোর্ট্রেট দেখতে পাচ্ছেন, যেগুলা এই আহসানউল্লাহ মঞ্জিলের একদম প্রাচীন কিছু পোর্ট্রেট। আপনারা আহসানউল্লাহ মেমোরিয়াল হসপিটালে ব্যবহৃত বিভিন্ন ডাক্তারদের দ্বারা বিভিন্ন যন্ত্রপাতি, সেগুলো এখানে দেখা যাচ্ছে। এখানে একটি টেবিল দেখতে পাচ্ছেন, যেখানে আছে প্রসূতিদের জন্য। আপনারা এখন ঢুকে যাচ্ছেন মুসলিম লীগ কক্ষ, যে কক্ষে বসে ওনারা মুসলিম লীগের ঐতিহাসিক মিটিং হয়েছিল, এবং এই ঐতিহাসিক মুসলিম লীগ যে কক্ষে বসে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল যে মুসলিম লীগের ভারতবর্ষের মুসলমানদের অধিকার
জন্য, রাজনৈতিক অধিকারের জন্য, রাজনৈতিক অধিকার দাবি দাওয়া আদায়ের জন্য যে মুসলিম লীগ গঠিত হয়েছিল সেটা এই রোমেই বসে এখানকার উপমহাদেশীয় বিভিন্ন প্রখ্যাত ব্যক্তিবর্গদের উপস্থিতিতে। এখানে দেয়ালে খাজা আহসানুল্লাহ এবং ব্রিটিশ লর্ডদের ছবি দেখতে পাবেন এবং এই সম্বলিত নানা ইতিহাস দেখতে পাবেন। এখানে সবচেয়ে বড় একটি পোর্ট্রেট আছে যেখানে সমস্ত ব্যক্তিবর্গ এই আহসান মঞ্জিলে একত্রিত হয়েছেন এবং তার পাশাপাশি বেশ কিছু এখনও তৈজসপত্র, আসবাবপত্র এগুলো এখানে এক্সিবিশনের জন্য রাখা আছে। আমরা এখন প্রবেশ করতে যাচ্ছি বিলিয়ার্ড কক্ষে। দেখুন ব্রিটিশদের সময়কার বাংলা ক্ষমতাসীনরাও কেমন আধুনিক ছিলেন। এখানে কাঁচ ঘেরা বক্সে আপনারা দেখতে পাচ্ছেন বিলিয়ার্ডের বিভিন্ন বল এবং যে বিলিয়ার্ড খেলার জন্য যে স্টিকটা সেটা এক কোণা করে রাখা আছে এবং অন্যান্য ব্যক্তিবর্গ যারা খেলোয়াড় যেন যারা খেলবেন এবং যারা খেলার অপেক্ষায় থাকবেন তাদের বসার জন্য সোফা এবং দেয়ালে বিভিন্ন প্রতিকৃতি এবং 9 নম্বর রুম যেটা আমরা সিন্ধুক কক্ষে পৌঁছে গেলাম। এটা ওয়ান অফ দ্য ইন্টারেস্ট পার্ট। আমরা শুনেছি, আমরা ঠিক লোকমুখে প্রচলিত যে এই সিন্ধুক শত চেষ্টায়ও নাকি সরানো যায় না, অসম্ভব ভারী, একদম লোহা সিন্ধুক। আজ শত শত বছর ধরে এগুলো একদম অবিকল অবস্থা আছে এবং দেখতে পাচ্ছেন সিন্ধুকের নানা ড্রয়ারগুলো এখানে এগুলো নাম্বার দিয়ে রাখা এবং তারই পাশে কিছু কাঠের দেখতে পাচ্ছেন আপনারা। দোতলায় আসলে আপনারা দেখতে পাবেন এখানে দেয়ালে খোদাই করা বিভিন্ন ইতিহাস এই আহসান মঞ্জিলের বংশধরদের, সেখানে জমি পত্তন, ডায়েরি, তারপরে এইরকম অসম্ভব দুর্লভ বিভিন্ন জিনিসপত্র দিয়ে সাজানো এই নবাব বাড়ির আহসান মঞ্জিলের নবাব বাড়ির লোকজনদেরকে দেখানো হচ্ছে। এখন আমরা দোতলার সিঁড়িঘর দিয়ে আমরা দোতলায় চলে যাচ্ছি। দোতলায় উঠার উপরে এটা সামনাসামনি দেখলে এটা সৌন্দর্য অবলোকন করতে পারবেন, কারণ একদম ঝাড়বাতি দিয়ে। তারপরেও এখানে সিঁড়িঘরের কিছু সংস্করণ প্রয়োজন। সিঁড়িঘরের সেই সংস্করণটা নেই, এখানে রং টং উঠে আছে। এখানে এখন আমরা যেই রুমে ঢুকছি দোতলায় আমরা একটা প্রতিকৃতি রুমে ঢুকছি। এটা যারা পলিটিক্স করেন তাদের জন্য বেশ ইন্টারেস্টিং পার্ট হতে পারে। তবে তার আগে আপনারা কিছু দেখে নিচ্ছেন কিছু আসবাবপত্র যেটা নবাবদের ব্যবহৃত এবং বিভিন্ন বইপত্র, বিভিন্ন বইয়ের তাক এবং কার্ড রুম। এখানে বসে তাস খেলতেন হয়তো বা, অনেক সময় পার হয়ে গেছে। সেই কার্ডগুলোর বয়সও যারা কার্ড খেলতেন তাদের অস্তিত্ব হয়তো নেই, কিন্তু কার্ডের অস্তিত্ব রয়ে গেছে। এখানে নবাবদের যে অবদান, ঢাকার পানীয় জলের যে ব্যবস্থা, যে সেট আপটা তারা সেই সময় তৈরি করেছিলেন তার একটা নমুনা এখানে প্রদর্শিত হচ্ছে। আর কিছু তৈজসপত্র যে সময় এইসব ক্ষেত্রে ব্যবহৃত হতো সেসব বিষয়গুলারে এখানে কর্তৃপক্ষ প্রত্যেকটা বিষয়কে সুন্দর মতো করে গুছিয়ে রেখেছেন। এখানে বিভিন্ন ট্যাপ আছে বা বিভিন্ন পাত্র আছে, সেসব বিষয়গুলো উল্লেখ করা আছে এবং বিভিন্ন জার এগুলা দেখানো আছে, প্রদর্শনীর জন্য রাখা আছে এখানে।
এছাড়াও দোতলা রয়েছে মাওলানা আকরাম খাঁ, একে ফজলুল হক, হরপ্রসাদ শাস্ত্রী, বিপিনচন্দ্র পাল, সৈয়দ আমির আলী, হাজী মোহাম্মদ মহসিন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, বেগম রোকেয়া, কাজী নজরুল ইসলাম, হাসন রাজা, জগদীশ চন্দ্র বসু, দীনবন্ধু মিত্র, প্যারীচাঁদ মিত্র প্রমুখ বিখ্যাত ব্যক্তিবর্গের প্রতিকৃতি। এছাড়াও নবাবদের ব্যবহৃত হাতির দাঁতের হাত পাকা, পাশার ঘুঁটি, সাদা সিমেন্টের তৈরি ভাস্কর্য, লাইব্রেরি কক্ষ, টাইপ মেশিন, পানি শোধন যন্ত্র, বৈদ্যুতিক হিটার, বৈদ্যুতিক মিটার, ঝাড়বাতি, প্রাসাদ ড্রয়িং রুম, দর্শনার্থী বিশ্রামাগার, বলরুম নাচ ঘর, দৈত্যগার হল, গ্র্যান্ড পিয়ানো, ক্রিস্টাল টেবিল, ঘোড়ার হাতল বিশিষ্ট চেয়ার, গুপ্তস্থানে যাওয়ার জন্য 2টি সিঁড়ি। আহসান মঞ্জিলের অন্দরমহলে রয়েছে অফিস, ঘোড়ার গাড়িতে সলিমুল্লাহের ভাস্কর্য, নবাবদের মোটরযান, ডিওরোমা যেটাকে বলে, নবাবদের বজরা, স্টিমার, প্রভাবশালী কর্মচারীদের প্রতিকৃতি, শয়নকক্ষ এবং হাম্মামখানা, ইমার্জেন্সি সিঁড়ি এবং সিংহাসন। আমরা আমাদের ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা এখন সেই দৈত্যাকার সিঁড়ি দিয়ে নামছি, যেটা নবাবরা ব্যবহৃত হতো। এখন আপনাদের প্রতি অনুরোধ রইল, আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। ধন্যবাদ সকলকে।